আপনাদের খুব ইন্টারেস্টিং ২-৩টা ভিডিও ক্লিপ দেখাবো। এই ক্লিপগুলি দেখে বুঝতে পারবেন বাংলাদেশের সাথে ভারতের বাস্তবতা যে ঠিক একই রকম, তার একটি নমুনা আপনারা খুঁজে পাবেন। দেখেন। কি দেখছেন? গদি মিডিয়া হাই হাই। তার মানে ভারতের যে মেইন স্ট্রিম মিডিয়াগুলোর প্রতি কি পরিমাণ ক্ষোভ তরুণদের, বুঝতে পারছেন? আরেকটা দেখেন। দেখলেন? আরেকটা দেখাই, একই অবস্থা। এই একই রকম বাস্তবতা ছিল বাংলাদেশে ২ বছর আগে। আপনাদের মনে আছে? সেই ৫ই আগস্টের আগে পরে বাংলাদেশের প্রধান মিডিয়াগুলোকে, যেগুলিকে বলা হয় মেইন স্ট্রিম মিডিয়া, তথাকথিত মেইন স্ট্রিম মিডিয়া, তারা ধাওয়া খেয়েছে। কেন? ভারতের ৯০০ মিডিয়া আর বাংলাদেশে প্রায় ৪০ থেকে ৫০টা। কিন্তু ওই ভারতেও যা অবস্থা আর বাংলাদেশের অবস্থা ২ বছর আগে ঠিক একই রকম ছিল। সেটা কি? নরেন্দ্র মোদী যেমন ভারতে একটা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করছে, ঠিক তেমনি শেখ হাসিনার নেতৃত্বেও তেমন একটা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। দুই দেশের দুই স্বৈরাচার, ওইদিকে নরেন্দ্র মোদী আর এদিকে হলো হাসিনা। তো এই স্বৈরাচার কিভাবে প্রতিষ্ঠা হয়? স্বৈরাচারের প্রতিষ্ঠার ক্ষেত্রে তখন মিডিয়া, সুশীল সমাজ, সমস্ত ইনস্টিটিউশনগুলো, পুলিশ, প্রশাসন সব একাট্টা হয়ে যায়। বাংলাদেশে ঠিক নিশ্চয়ই ২ বছর আগে আপনারা ওই দৃশ্য দেখছেন যে মেইন স্ট্রিম বলে খ্যাত সেই বড় বড় চ্যানেল, সেগুলি কিন্তু ধাওয়া খাইছে এবং ৫ই আগস্টের পর সেগুলোতে আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। ইন্ডিয়াতে এখন ঠিক তাই চলছে। যন্তর মন্তর, পার্লামেন্টের কাছে যন্তর মন্তর এলাকায় হাজার হাজার তরুণরা, সাধারণ মানুষ সেখানে যখন ওই সংবাদ কাভার করতে আসছে প্রধান প্রধান মিডিয়াগুলো, তাদেরকে বলছে তোমাদের লাগবে না, কারণ তোমরা দালাল। বাংলাদেশেও দেখেন মেইন স্ট্রিম মিডিয়াগুলো, তথাকথিত মেইন স্ট্রিম মিডিয়াগুলো যেভাবে দালালি করছে। দিনের ভোট রাতে হয়েছে, বলে যে কই ভোট তো ভোটের মতন হয়েছে, পরে বলছে কই কোনো মিডিয়া তো দেখাইতে পারে নাই। এই যে জালিয়াতি বা সরকার যখনই সংকটে পড়ছে তখনই মিডিয়াগুলো আস্তে করে যে সরকারের পাশে যে দালালি করছে, কি মালিক কি সাংবাদিক। এখন ইন্ডিয়ার অবস্থা তাই। আস্তে আস্তে গণমাধ্যমগুলো সেগুলি ভাঙতে ভাঙতে এখন ওদের সেই ক্ষমতাসীনদের হাতের মধ্যে চলে আসছে। এখন ওখানকার মিডিয়াও স্বাধীন না। ঠিক বাংলাদেশের যে অবস্থাটা ছিল, এখন ইন্ডিয়াতে সেই অবস্থা। এখন ইন্ডিয়ার মিডিয়াগুলো ধাওয়া খাচ্ছে। দেখেন, ছাত্র জনতা ধাওয়া করছে, অথচ ওই মিডিয়ার আগে মানুষ বা তরুণরা, সেখানকার তরুণরা টেলিভিশন দেখতো, সেখানকার টেলিভিশনে যারা অ্যাঙ্কর, তারা ছিল স্টার, তাদের পাশে দাঁড়ায় তারা সেলফি তুলতো। এখন আস্তে আস্তে গণবিরোধী, কারণ তাদের হলো বেকারত্ব, তাদের এই যে প্রশ্নপত্র ফাঁস, তারপরে মানে হাজারো যে অর্থনৈতিক সংকট, বেকারত্ব, সেই বিষয়গুলো তারা অ্যাড্রেস করেনি। অর্থাৎ সরকারের পক্ষে থেকে তারপর তারা বলার চেষ্টা করছে দেশে উন্নয়ন হচ্ছে, দেশে চাকরি বাকরির সংকট নেই, কোনো সংকট নেই। সুতরাং এই প্রচারণা চালাতে চালাতে এখন সেগুলো ইতিমধ্যে তরুণদের কাছ থেকে, মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন তরুণরা, মানুষরা ওই দেশে বিশ্বাস করে সোশ্যাল মিডিয়া, অর্থাৎ ফেসবুক, ইউটিউবে যে খবরাখবরগুলো আসে তার উপর তাদের নির্ভরশীলতা। তারা মনে করে এইগুলো সত্য খবর প্রকাশ করে, কারণ এইগুলোতে কোনো সেন্সর নেই, এগুলোর উপর কোনো নিয়ন্ত্রণ নেই। ফলে এখন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, বাংলাদেশেও যেমন সোশ্যাল মিডিয়াতে যারা কথা বলে,
বক্তব্য নিয়ে কথা বলে তাদের যেমন একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, তেমনি ভারতেও সোশ্যাল মিডিয়াতে যেমন ধ্রুব রাথি বিপুল জনপ্রিয় একজন, তার ধারে কাছে এখন কোনো মেইন স্ট্রিম টেলিভিশনের কোনো অ্যাঙ্কর বা মানে অন্য কোনো উপস্থাপক বলেন, রিপোর্টার বলেন, ধারে কাছেও নেই। তেমনি অসংখ্য এখন সোশ্যাল মিডিয়ার উপরে বিভিন্ন এমনকি সেখানকার মডেল, তারকারা বা অন্যান্য বিভিন্ন শিক্ষিত তরুণরা, তারা সোশ্যাল মিডিয়াতে যে বক্তব্য দিচ্ছে, তারা মনে করছে যে এগুলি তাদের কথা, এখন তারাই হচ্ছে হিরো এবং তাদের উপর নির্ভর করছে। সেই কারণে তাদের এখন আর মেইন স্ট্রিম কোনো মিডিয়া দরকার হচ্ছে না বলে তাদেরকে ধাওয়া দিচ্ছে। সেই দৃশ্যগুলো দেখেন, ঠিক বাংলাদেশের সাথে কি অসাধারণ মিল।